হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ আপনাদের পড়ে শোনাবো লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, আঁধার গ্রামের আলো। শুনতে থাকুন। আঁধার গ্রামের আলো। বহু বছর পর আজ বাসের মাথায় চড়েছে প্রবীর, বাধ্য হয়ে। স্কুল কলেজ বেলায় চড়তো, ফাঁকি দেওয়া যেত ভাড়া, যাত্রাটাও হতো খোলামেলা আরামের। তখন তাদের কষ্টের সংসার, ভাড়া বাঁচানোর পয়সায় বই খাতা কিনত। গ্রামের গরিব গুরব মানুষ আর জিনিসপত্রের সঙ্গে থাকা ব্যবসাদাররা এইভাবেই যাতায়াত করে। প্রবীর এদের মধ্যে কেউই নয়। গ্রামের ভাষায় সে এখন বাবু মানুষ, বিএ পাস, সরকারি চাকরি করা ছেলে। তবু বাসের মাথায় উঠতে হয়েছে সঙ্গে বড়সড় প্যাকিং বাক্স থাকার জন্য। চাকরিটা সদ্য পেয়েছে, 1 মাস হলো। দুদিন ছুটি নিয়ে দেশের বাড়ি ফিরছে আজ। চাকরির সন্ধানে এবং বিশেষ ধরনের পড়ালেখার জন্য গত 4-5 বছর শহরেই থাকতে হয়েছে প্রবীরকে। কদাচিৎ গ্রামে এসেছে। জীবনে দাঁড়িয়ে যাওয়া প্রবীরের এবারের দেশের বাড়ি আসাটা অনেক বেশি আনন্দের। বাসের মাথায় হু হু হাওয়ার মধ্যে সে যেন তাদের জগমোহনপুরের গন্ধ পাচ্ছে। নিচে কন্ট্রাক্টর চেঁচাচ্ছে, কালিয়াচল কালিয়াচল কালিয়াচল। এরপরই রথতলা, প্রবীরদের গ্রামে যাওয়ার স্টপ। প্যাকিং বাক্সটা নিজের পাশে টেনে নিয়ে নামবার জন্য তৈরি হলো প্রবীর। খানিক পরে এসে গেল রথতলা। কন্ডাক্টর বাসের পিছনে এসে বাক্সটা নামাতে সাহায্য করলো। অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে থাকা 3টে ভ্যান রিক্সার একটা এগিয়ে এলো প্রবীরের কাছে। ভানুদা, চেনা রিক্সাওয়ালা। প্রবীরদের জগমোহনপুরেই বাড়ি। বেশ দম লাগিয়ে রিক্সায় বাক্সটা তুললো ভানু। বলল, অনেকদিন পরে এলে বাড়ি, কি নিয়ে এলে এতে? রিক্সার পাটাতনে বসে প্রবীর মজার গলায় জানতে চাইল, তুমি আন্দাজ করো তো দেখি। রিক্সার সিটে বসলো ভানু। প্যাডেলে চাপ দিয়ে বলল, মনে তো হচ্ছে টিভি। প্রবীর বলল, টিভি চলবে কি করে, আমাদের গ্রামে কারেন্ট কই? লাল নুড়ি বিছানো রাস্তায় রিক্সা চলছে গড় গড় করে। ভানু বলল, ব্যাটারিতে চলবে, নবগ্রামে 2টো বাড়িতে যেমন চলে। প্রবীরদের গ্রামে কারো বাড়িতে টিভি নেই। অতি উৎসাহীরা পাশে নবগ্রামের বাড়ি দুটোই টিভি দেখতে যায়। সে বাড়ির লোক যথেষ্ট বিরক্ত হয়, প্রবীর তা জানে। তাহলে নিজের গ্রামের জন্য একটা টিভি আনলেই ভালো হতো। এখনো 5 কিলোমিটার প্রবীরদের জগমোহনপুর। বাস যায় না, হাঁটা বা রিক্সাই ভরসা। এতটা পথ, তাই কথা চালিয়ে গেল প্রবীর। বাড়ির জন্য টিভি কিনে কি লাভ বলো ভানুদা, দেখার তো কেউ নেই। তা বেশি ঠিক, তাহলে তো কি আছে? এখন বলবো না, পরে জানতে পারবে বলে চুপ করে গেল প্রবীর। ভানু আর কৌতূহল দেখালো না। একবার বাঁয়ে, পরে ডাইনে হেলে নির্দিষ্ট ছন্দে টেনে চলছে রিক্সা। রাস্তার দুধারে ধান, সবজির ক্ষেত, কখনো বা জলা, রোদ মাথার উপর। শীতের শুরু বলে গরম তত লাগছে না। প্রবীর বলে দিতেই পারত বাক্সে কি আছে, কিন্তু সারপ্রাইজ দেওয়ার লোকটা সামলাতে পারল না।
পরশুদিন চাকরি জীবনের প্রথম মাইনে পেয়েছে প্রবীর। চাকরিটা পুলিশের। ওরা এখন পুলিশ ট্রেনিং কলেজে আছে। গতকাল বন্ধুরা মিলে বাড়ির জন্য বেরিয়েছিল বাজার করতে। সকলেই বাবা মা ভাই বোনের জন্য কিছু না কিছু কিনলো। প্রবীরের কাউকে কিনে দেওয়ার নেই। বাবা মারা গিয়েছেন সে যখন কলেজে পড়ে। মা গেলেন প্রবীর চাকরিতে ঢোকার 2 মাস আগে। একটাই বোন, বিয়ে হয়ে চলে গিয়েছে দূরে, আগ্রায়। বাড়ি ফাঁকা। তবু বন্ধুদের সঙ্গে বাজারে গিয়ে প্রবীর যা কিনলো সবাই থো। কি ঠিক করলে? বাড়ি জমি রাখবে নাকি বেচে দেবে? রিক্সা চালাতে চালাতে জিজ্ঞেস করলো ভানু। একটু অবাক হয়ে প্রবীর বলল, বিক্রি করব কেন? কোনো অসুবিধা তো হচ্ছে না। ভানু বলল, না, আসলে গ্রাম থেকে যারা শহরে চাকরি করতে যায় থেকে যায় পাকাপাকি ভাবে। তোমার তো আবার পুলিশের চাকরি, কাহা কাহা মুলুকে বদলি করে দেবে, তখন কি আর হুট করে আসতে পারবে? একটা সময় টানও কমে যাবে বাড়ির উপর। তুমি যদি বিক্রি না করো, বসত চাষের জমি সব খাঁ খাঁ করবে। কথাটা খুব একটা ভুল বলেনি ভানুদা। নিজেদের বাড়ি জমির জন্য বুকটা টনটন করে উঠল প্রবীরের। তবে একটা ব্যবস্থা সে রেখেছে, সেটাই খেয়াল করে দিল ভানুকে। আমাদের জমি বাড়ি তো সহদেবদা দেখছে, আমার চিন্তা কিসের? সহদেবদার কথা আর বলো না। ওর মতো বাউন্ডুলের হাতে কেউ সম্পত্তির ভার দেয়? কতক্ষণ থাকে তোমাদের ভিটে? সারা দিনমান ঘুরে বেড়াচ্ছে এ গ্রাম সে গ্রাম, ও দেখবে তোমাদের চাষাবাদ। ভানুদার এই কথাটাও ফেলা যায় না। সত্যি, সহদেবদা গ্রাম সেবায় সদা ব্যস্ত। স্কুল ছুট ছাত্রদের পৌঁছে দিয়ে আসছে স্কুলে, সরকারি সাহায্য নিয়ে আসছে হাসপাতালে, ডাক্তার শিক্ষকরা লম্বা ছুটি নিলে পৌঁছে যাচ্ছে তাদের বাড়ি। মানুষের বিপদে আপদে সব সময় পাশে গিয়ে দাঁড়াচ্ছে। মা যখন মারা গেলেন খুব চিন্তায় পড়ে গিয়েছিল প্রবীর। শ্রাদ্ধের আগে একদিন সমস্যার কথা বলেছিল সহদেবকে। আমি শহরের দিকে একটা চাকরি বাকরি পেয়ে যাব, তখন এই ভিটে জমির কি হবে সহদেবদা? উত্তরে বেশ জোর দিয়ে সহদেব বলেছিল, কেন আমি থাকবো, আমি দেখাশোনা করবো তোদের জমি বাড়ি। খামোকা বিক্রি টিক্রির কথা ভাবতে যাস না আবার। মনে রাখবি, এই জমির জল হাওয়ায় তুই বড় হয়েছিস। বাবা মায়ের পায়ের ধুলো লেগে আছে এই মাটিতে। চাকরি যত দূরেই হোক, আসবি মাঝে মধ্যে ছুটি নিয়ে। নিজের গ্রাম পৈতৃক ভিটেকে একেবারে ভুলে যাস না। প্রবীর হয়তো ভুলবে না, তাই তো প্রথম মাসের মাইনে মায়ের হাতে তুলে দিতে পারবে না জেনেও গ্রামে ফিরেছে। কিন্তু জমি বাড়ির দেখভাল সহদেবটা কতটা কি করছে কে জানে। ভ্যান রিক্সা বোয়াইচন্ডির মোড়ে চলে এলো। বাম দিকে রাস্তাটা চলে গিয়েছে সিধে প্রবীরদের পাড়ায়। মোড়ের সারের দোকান থেকে ভেসে এলো নিমাই লাহার গলা, এই প্রবীর, গাড়ি তো দাঁড় করা, কথা আছে। ভানু রিক্সা থামালো। দোকান থেকে বেরিয়ে নিমাই লাহা হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। বলল, সহদেব গিয়েছে কালীগঞ্জে, স্বাস্থ্য শিবির না কি যেন হচ্ছে ওখানে। দোকানে বলে গেল তুই আজ আসবি। দুপুরটা রেঁধে বেড়ে খেয়ে নিতে বলেছে তোকে। সে ফিরবে রাতে। ঠিক আছে মুখে বললেও প্রবীর একটু দমে গেল।
সেই কোন ভোরে পুলিশ ট্রেনিং কলেজ থেকে বেরিয়েছি। প্রথমে নৌকায় চেপে নদী পেরিয়ে ট্রেন, বর্ধমানে নেমে বাসের মাথায় 2 ঘন্টা। ভেবেছিল বাড়িতে গিয়ে দেখবে গরম গরম ডাল ভাত তরকারি করে রেখেছে সহদেবদা, কিন্তু কোথায় কি। এখন নিজেকে গিয়ে সব করতে হবে। রিক্সা ফের চলতে শুরু করলো। ভানু বলল, কি বলেছিলাম মিলে গেল তো? সহদেবের এমনই কাণ্ড, তুমি আর লোক পেলে না। ভানু কত কি বলে যাচ্ছে। প্রবীরের মন চলে গিয়েছে নিজের বাড়ির মাটির দালানে। সিঁড়ি দিয়ে ওঠার পর ডান পাশের শাল খুঁটির টঙে একটা ফোকর, সেইখানেই থাকে বাড়ির চাবি। জানে শুধু প্রবীর আর সহদেব। চাবিটা সহদেবটা যদি জায়গা মতো রাখতে ভুলে গিয়ে থাকে, রাত অব্দি বাইরেই বসে থাকতে হবে। আশঙ্কা বাড়ি ঢোকার আগেই দূর হলো। মাইতিদের উঠোনে আসতেই দেখা গেল প্রবীরদের খড়ের 4 চালা মাটির বাড়ি। দেখা যাচ্ছে দরজা খোলাই আছে। তাহলে কি ফিরে এলো সহদেবদা? না, মনে হচ্ছে বাবু আছেন বলে উঠোনে এসে 2 বার হর্ন বাজিয়ে রিক্সা থামালো ভানু। ভিতর বাড়ি থেকে কেউ কিন্তু বের হলো না। ভানু আর প্রবীর মিলে প্যাকিং বাক্সটা দালানে উঠালো। ভানু বলল, এত ভারী কেন? কি এনেছো বললে না তো? ভানুকে পয়সা মিটিয়ে প্রবীর বলল, আর একবেলা পরে সবই জানতে পারবে, এখন বলে দিলে মজাটাই মাটি। রিক্সা ঘুরিয়ে চলে গেল ভানু। দালানে পা ঝুলিয়ে বসলো প্রবীর। আর মোড়া ভাঙলো, হাঁক দিল, কোথায় গেল গো সহদেবদা? কোনো সাড়া নেই। বাড়ির লাগোয়া গাছপালা থেকে ভেসে এলো পাখির কিচিরমিচির। পুকুর বা মাঠে গিয়েছে মনে হচ্ছে। দালান থেকে নেমে পুকুরের দিকে এগোলো প্রবীর। পুকুর ঘাটে কাউকেই দেখা গেল না। পুকুরের পাশেই প্রবীরদের ক্ষেত জমি, মাঠ ভরে আছে ফলন্ত ধান গাছে। চাষের ব্যাপারে নজর রেখেছে সহদেবদা। ভানুদা অযথাই দোষ দিচ্ছিল। মাঠে কোনো চাষের লোক দেখা যাচ্ছে না, দেখার কথাও নয়। ফসল উঠে যাওয়ার পর কাজ তেমন থাকে না। জমির দিকে তাকিয়ে ফের একবার হাঁক পারলো প্রবীর, সহদেবদা, ও সহদেবদা। সহদেবের ফিরতে রাত হবে। কানের পাশে কোনো এক মহিলার গলা। চমকে খাড় ফেরালো প্রবীর। না, পাশে কেউ নেই। সাদা শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন দূরে, দালানের উপর। উনি বলেছেন কথাটা। গ্রামের দিকে ফাঁকা জায়গায় এরকমই হয়, দূর থেকে ভেসে আসা কথা কানের কাছে স্পষ্ট হয়ে বাজে। মহিলাকে প্রবীর চিনতে পারল না। সেটাই স্বাভাবিক, ইদানিং দেশের বাড়ি খুব কমই আসা হয়। উঠোনে ফিরে এলো প্রবীর। বৃদ্ধার হাতে গামছা, লুঙ্গি। প্রবীরের দিকে এগিয়ে ধরে বললেন, যা তেতে পুড়ে এসেছিস, পুকুরে 2টো ডুব দিয়ে আয়, আমি রেঁধে রেখেছি। বেশ একটা শান্তি নেমে এলো প্রবীরের মনে। সহদেবদা তার মানে শেষ মুহূর্তে সব ব্যবস্থাই করে রেখে গিয়েছি। কেননা নিমাই লাহা বলেছিল প্রবীরকেই দুপুরে রান্না বান্না করতে হবে। বৃদ্ধা মানুষের হাত থেকে লুঙ্গি গামছা নেয়ার পর প্রবীরের দৃষ্টি হোঁচট খেলো দালানে। প্যাকিং বাক্সটা কোথায় গেল? প্রবীরের চিন্তিত মুখ দেখে বৃদ্ধা বললেন, বাক্সটা আমি ঘরে তুলে রেখেছি। অবাক হলো প্রবীর। বলল, সে কি, অত ভারী বাক্স আপনি ঘরে নিয়ে গেলেন কি করে? আমরা গ্রামের মানুষ, এর চেয়েও ভারী জিনিস বড় অভ্যেস আছে আমাদের, বললেন বৃদ্ধা।
কথা বাড়ালো না প্রবীর। ঘরে ঢুকলো প্যান্ট জামা ছাড়তে। বাক্সটা যথেষ্ট ওজনদার, একা বইতে হিমশিম খেতে হয়েছে। দালানে তোলার সময়ও সাহায্য নিতে হয়েছে ভানুদার। বৃদ্ধা সেটা একা নিয়ে এলেন ভেতরে। ক্ষমতা আছে বলতে হবে। পুলিশ হিসেবে তো বৃদ্ধার কাছে হার হলো প্রবীরের। লুঙ্গি পরে গামছা কাঁধে মাথা নিচু করে বৃদ্ধার সামনে দিয়ে দালান থেকে নেমে এলো প্রবীর। চান টান করে এসে প্রবীর খেতে বসলো। অনেক কটা পদ রান্না করেছে মহিলা। রান্নার স্বাদও দারুণ। সামনে বসে থেকে খাওয়াচ্ছেন। ওর পরিচয়টা এখনো জানা হয়নি। জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছে। ও হয়তো নিকট আত্মীয় কেউ। কথায় কথায় ঠিকই বেরিয়ে পড়বে। প্রবীর বলল, একটা বেলা আমি ভাতে ভাতে করে নিতে পারতাম। সহদেবদা কেন যে আবার আপনাকে কষ্ট দিল। তবে এত সুন্দর রান্না অনেক দিন খাইনি। বৃদ্ধা মানুষটি বললেন, তুই তখন থেকে আমায় আপনি আপনি করে যাচ্ছিস কেন রে? চিনতে পারছিস না আমাকে? প্রবীরের মুখে অপরাধীর হাসি। বৃদ্ধা বললেন, আমি হচ্ছি তোর লতু মাসি। মাইলটাক দূরে ক্যানেল পাড়ে বাড়ি। যখন ছোট ছিলি হামেশাই আসতাম তোদের বাড়িতে। তোর মায়ের সঙ্গে খুব ভাব ছিল আমার। আমার কোলে কত খেলা করেছিস তুই, মনে পড়েছে এবার? মোটেই পড়ছে না। তবু হাসাহাসি মুখ করে প্রবীর বলল, হো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আসলে অনেকদিন আগেকার কথা তো। বড় হওয়ার পর কিন্তু তোমাকে আমাদের এখানে আর দেখিনি। কি করে দেখবি, উপায় ছিল না আসার। বিমর্ষ গলায় বললেন লতু মাসি। কেন ছিল না জানতে চাইল না প্রবীর। মনে হচ্ছে কোনো দুঃখের কাহিনী লুকিয়ে আছে। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। প্রবীর আবার কথা নিয়ে গেল অন্য প্রসঙ্গে। বলল, দুপুরের খাওয়া দাওয়া না হয় আরাম করেই হলো। বিকেলের কাজের ব্যবস্থাটা সহদেবদা কি করে রেখেছে কে জানে, যার জন্য আমার আশা। সেটাও হয়ে যাবে। লতু মাসির কথায় খাওয়া থেকে মুখ তুলল প্রবীর। বলল, কাজটা কি জানেন? বলে গিয়েছে সহদেবদা? হ্যাঁ, সব ব্যবস্থাই সে করে গিয়েছে। বিকেলবেলা গ্রামের বিধবা বৃদ্ধারা আসবে, তখনই থান কাপড়গুলো দিয়ে দিস। মনে মনে আরো একবার সহদেবদাকে কৃতজ্ঞতা জানালো প্রবীর। কাজ গুছিয়ে রেখে গিয়েছি। আজ যদি শাড়িগুলো বিলি করা না যেত, ছুটি বাড়াতে হতো একটা। নতুন চাকরির পক্ষে যা মোটেই ভালো নয়। বড় সাহেবরা ব্যাপারটা পছন্দ করেন না। লতু মাসি বললেন, তোর মনটা কত বড়। চাকরির প্রথম মাইনে থেকে গ্রামের সমস্ত বিধবাকে একটা করে থান দিবি। অনেক অনেক আশীর্বাদ পাবি তাদের থেকে। তোর আগে এ গ্রামের কত ছেলেই তো ভালো ভালো চাকরি পেয়েছে। শহরে গিয়ে সুখে ঘর কন্যা করছে তারা। ভুলে গিয়েছে গ্রামের কথা। তোর মানে গ্রামে পরিবারের কেউই নেই। তবু আমাদের ভুলিসনি তুই। নিজের প্রশংসা সামনাসামনি শোনা বড় অস্বস্তিকর। লাজুক মুখে হাত মুখ ধুতে উঠে গেল প্রবীর। খড়ের চালে বসে দাঁড় কাক ডাকছে, যেন কথা বলছে প্রায়। খাওয়া দাওয়া সেরে প্রবীর বিছানায় গা এলিয়ে দিয়েছে। মাথার পাশে জানালা, দেখা যাচ্ছে আদিগন্ত মাঠ, গাছ, পুকুর সবই আছে, শুধু মানুষ নেই। বাড়ির উঠোনে আজ বিড়াল কুকুরও দেখা গেল না। আগে যখনই এসেছে
রান্নার গন্ধে চলে এসেছে তারা। আজ যেন বড্ড নির্জন লাগছে নিজেদের ভিটেটা। একসময় এ বাড়িতেই কত হাঁকডাক, বসতটুকু বাদ দিয়েই চাষির জমি। বাবা চাষাবাদ নিয়ে সারাদিন ব্যস্ত। ঘর সংসার সামলে মা বোন সাহায্য করতেন বাবাকে। পাড়ার লোকের যাতায়াত লেগেই থাকতো। এবার যেন গ্রামটা একটু ফাঁকা ফাঁকা লাগলো। সবাই কি শহরে চলে যাচ্ছে? লতু মাসি বাড়ি ফিরে গেলেন খানিক আগে। বললেন বিকেলে বৃদ্ধাদের নিয়ে আসবেন। প্রবীর জিজ্ঞাসা করলো, কতজন হবে মনে হয়? মাসি জানতে চাইলেন, শাড়ি কটা এনেছিস? প্রবীর বলল, 150 মতো। সহদেবদা এরকমই হিসেব দিয়েছি। লতু মাসি বললেন, হ্যাঁ হ্যাঁ, ওতেই হয়ে যাবে। তবে আমাকে তুই বাবা 2টো শাড়ি দিস। আবদারটাকে প্রশ্রয় না দিয়ে প্রবীর বলল, 2টো শাড়ি কি তুমি নেবে? আমি যে মাথা পিছু একটা করে এনেছি। না রে, আমার চেনা একজন আছে, সে আসতে পারবে না। কেন পারবেন না আসতে? শরীর অসুস্থ? না না, তার আসলে খুব লজ্জা। লজ্জাটা যে আসলে লতু মাসির বুঝতে অসুবিধা হয়নি প্রবীরের। বেচারির বলতে সংকোচ হচ্ছে, শাড়ি 2টো আমিই পরবো। আহা, পড়ুন। নিজের ঘরের কাজ ছেড়ে এসে প্রবীরের জন্য সকাল থেকে রান্না বাড়া করছেন। প্রবীরের এখন প্রধান চিন্তা বিকেলের প্রোগ্রাম নিয়ে। 150 জন বৃদ্ধাকে শাড়ি দিতে হবে। লতু মাসির মতো আর কেউ যদি 2টো শাড়ি চান, অথবা 150-র বেশি ক্যান্ডিডেট চলে আসেন, কি করে সামলাবে প্রবীর? সহদেবদা থাকলে এসব নিয়ে ভাবতেই হতো না। মায়ের কথা মনে পড়ে যাচ্ছে প্রবীরের। বেঁচে থাকলে খুব খুশি হতেন। নিজের হাতে শাড়ি দিতেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা প্রিয়জনদের। গর্বে ডগমগ করতো মায়ের মুখ। শাড়ি দেওয়ার প্ল্যানটা মাথায় আসার পরই সহদেবকে ফোন করেছিল প্রবীর। সহদেব খুবই উৎসাহিত হয়ে বলেছিল, দারুণ ভেবেছিস। তোর বাড়ির লোক না থাকলে কি হবে? আমাদের গ্রামের দিকে পাড়া প্রতিবেশীরা তো একটা যৌথ পরিবারের মতোই থাকি। সেখানকার সব বিধবা বয়স্কা আমাদের আত্মীয়, গুরুজন। সেই গুরুজনের মধ্যে একজন লতু মাসি, যাকে আর চিনতেই পারল না প্রবীর। ব্যাপারটার জন্য প্রবীরের এখনো মরমে মরে আছে। বিকেলে লতু মাসি এসে ঘুম ভাঙালেন। প্রবীর, এবার ওঠ রে, বেলা ফুরিয়ে এলো। ওরা সব এসে পড়েছেন উঠোনে। ধর্মর করে বিছানায় উঠে বসলো প্রবীর। ওরা কারা? বুঝতে একটু সময় লাগলো। খেয়াল হলো গ্রামের বিধবা বৃদ্ধাদের কথা। জানালার বাইরে তাকালো। আলো একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করছেন বৃদ্ধারা। বিছানা থেকে নেমে এলো প্রবীর। পাকশাল থেকে ভেসে এলো লতু মাসির গলা, চা করছি, খেয়ে নিয়ে বিলি করতে বসিস। ঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালো প্রবীর। উঠোনে বৃদ্ধাদের ভিড় দেখে চমকে উঠল। 150 ছাড়িয়ে যাবে না তো? ওরা ইতস্তত দাঁড়িয়ে বসে নিজেদের মধ্যে ফিসফিস করছেন। অনেকদিন পর একসঙ্গে হতে পেরেছেন সকলেই। শাড়ির পেটিটা ফের বারান্দায় রাখা হয়েছে। পাশে জলচৌকি, যেখানে বসবে প্রবীর। বোঝাই যাচ্ছে এসব লতু মাসির কাজ। খুবই পরিপাটি স্বভাবের মহিলা। সহদেবদা উপযুক্ত মানুষই রেখে গিয়েছেন। 5-6 জন বৃদ্ধা উৎসুক দৃষ্টি নিয়ে দেখছেন পেটিটা। 2 জন আবার
পেটির গায়ে নাক ঠেকিয়ে গন্ধ শুকলেন। নতুন শাড়ির গন্ধ পেতে চাইছেন। ধৈর্যের ভাত ভাঙছে ওদের। কতদিন পর হয়তো নতুন থান কাপড়ের গন্ধ পাবেন। প্রবীরদের গ্রামটা যে বড়ই গরিব। এই নে চা ধর। লতু মাসি এসে দাঁড়ালেন পেছনে। মাসির হাত থেকে চা নিল প্রবীর। থান কাপড় বিলি করছে প্রবীর। সকলেই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছেন লাইনে। অনেকটা করে ঘোমটা টেনে রেখেছেন বৃদ্ধারা। গ্রামের মানুষদের সংকোচ একটু বেশি। দুহাত তুলে আশীর্বাদ করছেন প্রবীরকে। লতু মাসির জন্য প্রবীর দুটো শাড়ি আলাদা সরিয়ে রেখেছে, সব শেষে দেবে। প্রবীরকে শাড়ি বিলি করতে সাহায্য করে যাচ্ছেন মাসি, আলাপ করিয়ে দিচ্ছেন বৃদ্ধাদের সঙ্গে। এক সময় শেষ হলো কাপড় বিলি, কম পড়েনি, সকলেই পেয়েছেন। গোটা কাজটা সুষ্ঠুভাবে সমাধা হলেও কোথাও যেন একটা ফাঁকা রয়ে গেল। বৃদ্ধারা চলে গিয়েছেন, উঠোন এখন ফাঁকা। শুধু একটা কাঠবেড়ালি কেমন যেন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করছে। লতু মাসিও আছেন এখনো। প্রবীর জিজ্ঞাসা করলো, আচ্ছা মাসি, আমাদের উঠোনে এরকম একটা ব্যাপার হলো, গ্রামের কেউ তো দেখতে এলো না। লতু মাসি বললেন, তা আসবে কেন, ওদের যে হিংসে হয়েছে। আমাদের তো সকলেই হেলা ফেলা করে, আজ আমাদের সুখের দিন, সহ্য হবে কেন ওদের? প্রবীর হেসে ফেলল। তাদের গ্রামের লোকগুলো এখনো ছেলে মানুষই রয়ে গেল। সহদেবদা কোনো উন্নতি করে উঠতে পারেনি। লতু মাসির হাতে থান কাপড় দুটো দিয়ে প্রবীর বলল, তোমার সেই লাজুক বৃদ্ধাকে বলো শাড়ি নিতে না আসতে পারলেও আশীর্বাদটা যেন দূর থেকে করেন। তার আশীর্বাদ সবসময় তোর মাথার উপর আছে। বলে শাড়ি দুটো নিয়ে উঠোন থেকে নেমে গেলেন লতু মাসি। সন্ধে হয়ে এসেছে প্রায়। একটু পরেই লতু মাসি মিলিয়ে গেলেন গাছপালা ঘেরা রাস্তার অন্ধকারে। সন্ধে গাঢ় হতে আরো একা হয়ে গেল প্রবীর। গাছে ফিরে আসা পাখিরা চেঁচামেচি থামিয়েছে। ভিটে ঘিরে এখন ঝিঝির কোরাস। পুকুর ধারে ঝোপঝাড়ে জ্বলে উঠেছে জোনাকি। ল্যাম্প জ্বালিয়ে স্কুল বেলার বই খাতা উল্টাচ্ছে প্রবীর। একসময় যখন ভাবছে রাতের রান্নাটা চাপিয়ে দেবে কিনা, তখনই বাইরে সাইকেলের ঘন্টি। উঠোন থেকেই হাঁক পারল সহদেব। কিরে, খুব রেগে গিয়েছিস আমার ওপর? উত্তর না দিয়ে সহদেবের জন্য অপেক্ষা করলো প্রবীর। সাইকেল দালানে তুলে ঘরে এলো সে। ফের বলল, কিছু মনে করিস না ভাই, কালীগঞ্জে আমি না গেলে স্বাস্থ্য সচেতন ক্যাম্পটা করাই যেত না। সরকারি ডাক্তারদের সঙ্গে সহজভাবে মিশতে পারে না গ্রামের লোক। প্রবীর বলল, না না, আমার কোনো অসুবিধা হয়নি, তুমি তো সবই ব্যবস্থা করে গিয়েছিলে। সহদেব একটু থমকালো, বলল, মানে? প্রবীর বলল, লতু মাসি থাকায় আমার কোনো সমস্যাই হয়নি। কে লতু মাসি? কপালে ভাঁজ ফেলে জানতে চাইল সহদেব। প্রবীর অবাক হয়ে বলল, সে কি, নিজে ঠিক করে গিয়েছো তাকে এখন চিনতে পারছো না? দুপুরে রান্না বান্না করে রাখলেন মাসি, বিকেলে। দাঁড়া দাঁড়া বলে কথার মাঝে বাধা দিল সহদেব। বিছানায় এসে বসল। উদ্বিগ্ন আগ্রহে জানতে চাইল, এবার বলতো ঘটনাটা কি, কে এসেছিল দুপুরে? বাড়ি ফেরা থেকে সন্ধে অবধি যা যা ঘটেছে
সবিস্তার সহদেবকে জানালো প্রবীর। কখনো চোখ বড় বড়, কখনো বা চোখ ছোট, ভ্রু কুঁচকে সহদেব শুনে গেল বৃত্তান্ত। তারপর কপালে হাত রেখে বসে রইল। প্রবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো তোমার? অমন করে বসে রইলে কেন? মাথা সোজা করলো সহদেব। সন্দেহের গলায় জানতে চাইলো, এই লতু মাসি কোথায় থাকেন, কিছু বলেছেন? হ্যাঁ, বললেন তো, ক্যানেল পাড়ে। আমার ছেলেবেলায় এ বাড়িতে নাকি আসতেন খুব। নিচের ঠোঁট উল্টে দৃষ্টি চালার দিকে তুলে কি যেন ভাবতে বসলো সহদেব। একটু পরে আশঙ্কিত গলায় বলল, ক্যানেল পাড়ে চারঘর মণ্ডলদের বাসা। বিমল মণ্ডলের মা লতিকা মণ্ডল বহু দিন ধরে ভুগে বছর 5 হলো মারা গিয়েছেন। ঠিকই তোর মায়ের সঙ্গে খুব ভাব ছিল তার, কিন্তু তিনি কি করে আসবেন? বুকটা ছমছম করে উঠল প্রবীরের। এতক্ষণে বাড়ির চারপাশের নির্জনতা, ছায়া অন্ধকার ছাপিয়ে পড়ল তার উপর। শুকনো গলায় বলল, এই রে, আরো যেসব বৃদ্ধা এসেছিল তারাও কি? সহদেব বলল, তাই তো মনে হচ্ছে। কেননা কালীগঞ্জের কাজটা হঠাৎ পড়ে যেতে আমি গ্রামের সব বৃদ্ধাকে বলে রেখেছিলাম কাল সকালে দেয়া হবে শাড়ি। এই তো এখন আসার সময় বেশ কয়েকজন বৃদ্ধা জিজ্ঞাসা করলেন সত্যি কাল দেয়া হবে কিনা। কি হবে তাহলে? আর শাড়ি পাবো কোথায়? সব তো শেষ। হতাশ গলায় বলল প্রবীর। সহদেব ঘাবড়ালো না, বলল, ও নিয়ে অত ভাবিস না, আমি ওদের বলে দেব সামনের মাসে দেয়া হবে। খরচ ডবল হবে তোর, এই যা। তবে আজকের ঘটনাটা 5 কান করিস না। কেন? বিষম কৌতূহল নিয়ে জানতে চাইল প্রবীর। সহদেব বলল, এমনিতে তো গ্রামে লোকজন থাকতে চায় না, আসতেও চায় না। তারপর এই ভূত টুতের ঘটনা কানে গেলে আরো শুনশান হয়ে যাবে জায়গাটা। প্রবীর বলল, কিন্তু এরা যে গ্রামে আছেন, এসেও ছিলেন আমাদের উঠোনে, এটা তো সত্যি। হোক সত্যি, সবকিছুরা তো হিসেব ধরলে চলে না। তুই সামনের মাসে মাইনে পেলে আবার থান কাপড় নিয়ে চলে আসবি। আমি এখন উঠি, রান্না জোগাড় করতে হবে। সহদেব চলে গেল। প্রবীর জানালার বাইরে তাকিয়ে থাকলো। আকাশের ঢালে ভালি চাঁদ, ম্লান আলো। বাঁশঝাড়ের ভিতরে টিম টিম করে জ্বলছে জোনাকি। আচমকা আসা হাওয়ায় মাথা দোলাচ্ছে ক্ষেত ভরা ধান গাছ। প্রবীরের চোখে ভেসে উঠেছে দুপুরের দৃশ্য। কখনো তাদের অশরীরই মনে হয়নি। ঘোমটাটা একটু বেশি করে টেনে রেখেছিল, এই যা। তাদের অস্তিত্ব প্রথমে পশু পাখিরা টের পেয়ে থাকবে। দাঁড়কাকটা কিছু যেন বলতে চাইছিল। কাঠবিড়ালিটা তো ভয়ে অস্থির। বিড়াল কুকুর মারালো না চত্বর। শাড়িগুলো নিয়ে কোথায় গেলেন তারা? লতু মাসি অত কথা বললেন, এতটুকু খোনা সুর শোনা যায়নি। এইসব ভাবতে ভাবতেই প্রবীর দেখলো সাদা শাড়ি পরা কারা যেন পুকুর, ক্ষেত, মাঠের উপরে ভেসে বেড়াচ্ছে। গায়ে কাঁটা দিয়ে উঠল প্রবীরের। তবে ভয়ে কাবু হয়ে পড়ল না। বুঝতে পারল ফিরে এসেছেন তারা। নতুন শাড়িটা পরে এসে প্রবীরকে দেখাচ্ছেন। সাদা প্রজাপতির ডানা মনে হচ্ছে তাদের। লতু মাসিও আছেন নিশ্চয়ই ওইখানে। কেন জানি প্রবীরের মন বলছে ওদের মধ্যে আর একজনও আছেন, লতু মাসির বান্ধবী, প্রবীরের মা।
দুপুরে ছেলের সামনে আসতে লজ্জা পেয়েছিলেন। মায়ের কথা মনে আসতে আর একটা ব্যাপার খেয়াল হলো। প্রবীর যখন স্কুলে পড়ে মা বলতেন, মন দিয়ে লেখাপড়া কর, গ্রাম আলো করতে হবে তোকে। সামনে ভেসে বেড়ানো সাদা শাড়ি পরা বৃদ্ধাদের জন্য গ্রামটা বেশ আলোকিত মনে হচ্ছে আজ। প্রবীর হাঁক দিল, সহদেবদা, একটা জিনিস দেখে যাও। ও সহদেবদা। সহদেব এলো, জিজ্ঞাসা করলো, কি জিনিস? প্রবীর জানালার বাইরে আঙুল দেখিয়ে থমকে গেল। হাট তো ওদের দেখা যাচ্ছে না, শুধুই জোনাকির আলো। সহদেব বলল, কি দেখাবি, ডাকলি কেন? প্রবীর বুঝলো তারাও চান না ভূতের ভয়ে গ্রামটা পরিত্যক্ত হয়ে যাক, তাই উধাও হয়েছেন। ওদিকে সহদেব অধৈর্য হয়ে জানতে চাইলো, কি হলো, কেন ডাকলি, বলবে তো? একটু উদাস গলায় প্রবীর বলল, দেখো, এক ফালি চাঁদের আলোতে কি সুন্দর দেখাচ্ছে আমাদের গ্রামটা। আমি তো রোজই দেখি, আজ তুই দেখ। বলে তড়িঘড়ি পাকশালের দিকে চলে গেল সহদেব। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।